আজকে আমরা ফেনল কিভাবে বানানো হয় সেটা আমরা শিখবো। প্রিপারেশন অফ ফেনল। তো প্রথম মেকানিজমটা হচ্ছে, মেথডটা হচ্ছে, আমরা যদি ক্লোরোবেনজিন নেই এবং তাকে যদি আমরা হাই টেম্পারেচার হিটে এনে ওই সহজে যদি হিট করি, আমরা হ্যালোএরিনের চাপটাতে, হ্যালোএরিনের মানে ক্লোরোবেনজিনের রিয়াকশন পড়ার সময় আমরা দেখেছিলাম এখানে হাই টেম্পারেচার এবং হাই প্রেশার লাগবে, তাহলে সেখানে ফেনল তৈরি হয়। ক্লোরোবেনজিনে ফেনল তৈরি হয়। সেই রিয়াকশনটা আমরা কি বলেছিলাম, যে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তো কিভাবে রিয়াকশন হয় না, হাই টেম্পারেচার এবং হাই প্রেশারের কারণ কি না, ক্লোরোবেনজিন হচ্ছে ইটসেলফ একটা মলিকুল যেখানে ইলেকট্রন ডেন্সিটি খুবই বেশি, পাই ইলেকট্রন আছে। পাই ইলেকট্রন হওয়ার জন্য এটা ইলেকট্রন রিচ, তো এটা নিজেই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তো নিউক্লিওফাইলের সাথে নিউক্লিওফাইলের রিপালশন, এখানে নিউক্লিওফাইল রিপালশন হবে, বুঝলে? তার জন্য রিয়াকশনটা স্লো হয়, কারণ OH মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, সে যখন প্রথমে ইলেকট্রন নিয়ে আসবে তখন সেই বেনজিনের যে ইলেকট্রন ক্লাউড তার সাথে ওই নিউক্লিওফাইলের রিপালশন হয়, তার জন্য রিয়াকশনটা স্লো হয়। কিন্তু এখানে রিয়াকশন হয় এবং এভাবে রিয়াকশনটা হয়। প্রথমে এই স্টেপটাকে বলে অ্যাডিশন স্টেপ, তোমরা হায়ার স্টেজে গিয়ে বুঝতে পারবে এখানে কিভাবে অ্যাডিশন এলিমিনেশন হয়। OH হয়ে গেল, এখানে নিউক্লিক চাপ হলো, এই নিউক্লিক চাপটা রেজোনেন্স করবে, এল আর OH। তো এরপর এখানে কনজুগেট করবে এবং এটা এখানে আসবে আর সিএল মাইনাস বেরিয়ে যাবে। আমি আর বাকিগুলো ড্র করছি না, তাহলে এইভাবে ফেরত হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কার্বন সিএল বন্ড ব্রেক হচ্ছে, এখানে কার্বন অক্সিজেন বন্ড তৈরি হচ্ছে, OH বন্ড তৈরি হচ্ছে। এই ফার্স্ট স্টেপটা হচ্ছে আরডিএস স্টেপ। তো আরডিএস স্টেট কি রিয়াকশনের রেট ডিটারমিন করে, রেট ডিপেন্ডস অন আরডিএস। এবার তার সেখানে আমরা কি ব্যাখ্যা করেছিলাম যে এখানে যখন আমরা নাইট্রোবেনজিন লাগাবো, মেটাতে সরি অর্থতে অথবা প্যারাতে যদি আমরা নাইট্রোজেন লাগাই, অর্থ প্যারাতে নাইট্রোজেন লাগালে সে ইলেকট্রন উইথড্রয়িং এর জন্য প্রথম কথা এই কার্বোহাইড্রেটটা স্টেবল হবে, NO2 গ্রুপে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের জন্য রেজোনেন্সের মাধ্যমে হবে, এবং ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের জন্য পাই ক্লাউডটা মানে বেনজিন দিকটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হবে, কারণ মানে যখনই তুমি NO2 লাগাবে তখন ইলেকট্রন ক্লাউডটা এই NO2 গ্রুপ টেনে নেবে, তার জন্য ইলেকট্রন রিচ কম হবে, তার জন্য ইলেকট্রন ডেফিশিয়েন্ট হবে, রিলেটিভলি ইলেকট্রন ডেফিশিয়েন্ট হবে, তার জন্য রিঅ্যাকশন ফাস্টার হবে। আর যদি যত বেশি তুমি নাইট্রো গ্রুপ লাগাবে, যদি তুমি দুটো নাইট্রো গ্রুপ লাগাও তাহলে কিন্তু রিঅ্যাকশন রেট আরো বেশি হবে। কিন্তু মেটাতে যদি তুমি লাগাও, মেটাতে লাগালে নো রেটের কোনো চেঞ্জ হবে না, মানে রেট কিন্তু বাড়বে না। সবসময় অর্থ প্যারা NO2 সব থেকে বেশি রেট দেবে, তারপরে মেটা, তারপরে নর্মাল। কারণ মেটাতে থাকলে সে মাইনাস আই লাগাবে, তাহলে রেটটা কি হবে, আমি যদি রেটটা দেখাই, সব থেকে এই ক্লোরোবেনজিন তৈরির জন্য যে ডাউ মেথডটা, সেখানে সব থেকে বেশি রেট দেবে এই মলিকুলটা, সব থেকে বেশি রেট দেবে, কারণ দুটো সরি তিনটে NO2 আছে এবং অর্থতে আছে এবং প্যারাতে আছে, তার জন্য সব থেকে বেশি রেট দেবে। তারপর হচ্ছে প্যারা, তারপর হচ্ছে অর্থ। এর নাম্বার যদি অর্থ প্যারাতে যদি নাম্বার বাড়তে থাকে তাহলে কিন্তু রেটও বাড়তে হবে। তারপরে মেটা, মেটাটা কেন বেশি দেবে নর্মাল ক্লোরোবেনজিন থাকতে, তার কারণ হচ্ছে এদের তারপরে হচ্ছে মেটা নর্মাল, তার কারণ হচ্ছে মাইনাস আই এফেক্টের জন্য এটা ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, ইলেকট্রন ডেন্সিটি কমে যাওয়ার জন্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট হবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হলে তো নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করতে পারবে। এটা হচ্ছে রেট, এদিকে রেট কিন্তু বাড়বে, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের ডাউ ডাউ মেথড অনুসারে আমরা যদি ক্লোরোবেনজিন থেকে ডাউ প্রসেসে যদি আমরা ক্লোরোবেনজিন থেকে আমরা কি বানাতে চাই, ফেনল বানাতে চাই, এটা হচ্ছে ফার্স্ট মেথড। এবার সেকেন্ড হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এখান থেকে কিভাবে হয়, এখানে কি করা হয় না, ওলিয়াম যাকে হচ্ছে কনসেন্ট্রেশন H2SO, এর মধ্যে এসওজি থাকে, ওলিয়াম হচ্ছে কনসেন্ট্রেশন, এখানের মধ্যে এর মধ্যে এসওজি থাকে।
তো যদি আমরা H2SO4 আর SO3 সহযোগে যদি হিট করি তাহলে প্রথমে সালফোনেশন হবে, রিঅ্যাকশনটা হবে সালফোনেশন তারপর সেটাকে NaO যদি হিট করলে সেখানে ফেনল তৈরি হয়। তাহলে আমরা চলো দেখাচ্ছি কিভাবে রিঅ্যাকশনটা হয়। এটা আমরা কিন্তু আগের চ্যাপ্টারে পড়েছি। তো বেনজিনে তুমি যদি H2SO4 গাঢ় বা কনসেন্ট্রেশন H2SO4 দাও তাহলে সেখানে SO3 থাকবে। তো SO3 হচ্ছে ইলেকট্রোফাইল। তো সালফোনেশন মেকানিজম আমরা পড়েছি, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন আমরা পড়েছি, সাবস্টিটিউশন। তো আগের চ্যাপ্টারে আমরা সবকিছু পড়েছি, সেগুলো কিন্তু এখানে রিপিট হচ্ছে। তো আগের চ্যাপ্টার যেটা ভালো করে বোঝেনি, যারা পড়বে না ফাঁকি দেবে তারা বারবার ফাঁকি পড়বে। দেখো SO3H, তাহলে সালফোনিক বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। এরপরে এখানে যদি NaOH দেওয়া হয়, NaOH শিট দিলে একই রকম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়, তো সেখানে কিন্তু বেনজিন তৈরি হবে। তো বুঝতে পারলে, শুধু যদি এতটুকু পর্যন্ত কন্ডিশন দেওয়া হয় তাহলে সেখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়ে থেকে যাবে, তারপর যদি NaOH দেওয়া হয় তারপরে সেখানে কিন্তু ফেনল তৈরি হবে। যারা পড়বে না তারা বারবার ফাঁকে পড়বে, বুঝতে পারলে। তো আমরা দেখে নিলাম দুটো পদ্ধতি। এবং লাস্ট পদ্ধতি হচ্ছে, চলো লাস্ট পদ্ধতি দেখাচ্ছি। লাস্ট পদ্ধতি হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে। তো বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে হয় না, এটা হচ্ছে প্রথমে আমরা কি করি, অ্যানিলিন বানানো হয়। প্রথমে তোমরা পরে অ্যামিনো চ্যাপ্টার থেকে পড়বে। প্রথমে নাইট্রোবেনজিন নেওয়া হয়, নাইট্রোবেনজিনকে রিডাকশন করা হয়, রিডাকশন, সেখান থেকে অ্যানিলিন বানানো হয়। এরপরে অ্যানিলিনকে NaNO2 এরপরে এটাকে যদি NaNO2 HCl যদি হিট করা হয় তাহলে সেখানে HNO2 বলে একটা মলিকিউল তৈরি হয়, HNO2 নাইট্রিক অ্যাসিড বলে তৈরি হয়। সেটা কি করে অ্যালুমিনিয়ামকে, মানে এখান থেকে তৈরি হয় ইনসিটু, মানে রিঅ্যাকশন মিডিয়ামে তৈরি হয়, সেখান থেকে অ্যানিলিন কি করে না N2+Cl- এ কনভার্ট করে। এটাকে বলে বেনজিন ডাইজোনিয়াম সল্ট। বুঝতে পারলে, বেনজিন ডাইজোনিয়াম সল্ট বা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এরপর এটাকে ওয়াটার দিয়ে যদি হিট করো, ওয়াটার দিয়ে হিট করলে এখানে কিন্তু ফেনল তৈরি হবে। তো আমরা তিনটে পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে ডাউ প্রসেস ক্লোরোবেনজিন থেকে, দ্বিতীয় হচ্ছে বেনজিন থেকে সালফোনেশন করে, একটা হচ্ছে নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, ডাইজোনিয়াম সল্ট, যেটা বলে ডায়াজো সল্ট। ডাইজো সল্টকে আবার যদি ওয়াটার দিয়ে ট্রিট করে সেখানে কিন্তু ফেনল তৈরি হয়। বুঝতে পারলে, তাহলে ফেনল তৈরি আজকে আমরা তিনটে পদ্ধতি শিখলাম। এবার দেখো তোমাদের নিচে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে, সেই কোশ্চেনটা ভালো করে পড়ার চেষ্টা করো। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে ওয়ার্মিং উইথ ওয়াটার, তাহলে কি হবে দেখো, সোজা সোজা কোশ্চেন থাকবে। সোজা বার মাথায় রাখতে হবে যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যদি আমি জল দিয়ে হিট করি তাহলে কিন্তু আমাদের ফেনল তৈরি হবে। তো এই যে রিঅ্যাকশন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ইন্টু প্লাস Cl মাইনাস, এটা যদি আমরা ওয়াটার দিয়ে হিট করি সেখানে কিন্তু ফেনল তৈরি হবে। বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু আমরা নিটের কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু পরের ক্লাসে দেখবো কিছু পিআইকিউ, সাথে পিআইকিউ দেখবো। তো আমরা বারবার কি বলেছি যে কেমিস্ট্রি সবকিছু রিলেটেড, তুমি যদি একটা চ্যাপ্টার না পড়ো সেটা পরের চ্যাপ্টার বুঝতে পারবে না। যদি একটা যদি মুখস্থ করো সেটাকে পরের চ্যাপ্টার তো মুখস্থ করে কাজে লাগাতে হবে। বুঝতে পারলে, মাথাতে ঢুকলো ব্যাপারটা। তুমি যদি একটা চ্যাপ্টার ভালো করে না পড়ো তাহলে পরের চ্যাপ্টার থেকে প্রবলেম পড়বে। একটা চ্যাপ্টার যদি মুখস্থ করে কাটিয়ে দাও, পরের চ্যাপ্টার সেই মুখস্থটা কাজে লাগাতে হবে। তাহলে ব্রেনের মধ্যে কত কিছু মুখস্থ করবে। তুমি ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, বায়োলজি পড়ছো, ম্যাথ পড়ছো, এতগুলো সাবজেক্ট মুখস্থ হয় না। আর কেমিস্ট্রিটা সহজ। তুমি যে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, হুম, হ্যালো, হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম, তোমরা এই যে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আগে চ্যাপ্টারটা ভালো করে যদি না বোঝো তাহলে কি করে তোমরা এই কনজুগেশন রেডিউসেন্স সাইকেল কি করে ড্র করবে। আমি বোঝালাম, আবার ঘুরে আজকে রিপিট করলাম যে NO2 গ্রুপ বাড়ানো হলে রিঅ্যাকশন রেট বাড়বে। তো সেই চেয়ারগুলো যে আজকে আবার রিপিট করা হলো সেটা তোমাদেরকে ব্যাখ্যা করা হলো। আগের চ্যাপ্টারে যেটা পড়েছি সেটা আবার রিপিট করা হলো এখানে। এখানে রিঅ্যাকশন রেটটা আমরা এক্সপ্লেন করলাম। তারপরে সালফোনেশন হয় কিভাবে, সালফোনেশনের পর কিভাবে বেনজিন ফেনল তৈরি হয়, এবং এটা নতুন রিঅ্যাকশন, এটা তোমাদের জানার দরকার নেই এখন। এমএনএস চ্যাপ্টার থেকে রিঅ্যাকশন ভালো করে পড়বে কিভাবে NaN থেকে ডাইজোনিয়াম সল্ট তৈরি হয়, এবং মনে ডাইজোনিয়াম সল্ট যদি ওয়াটার দিয়ে করা তাহলে ফেনল তৈরি হয়। এই কোশ্চেনটা নাও আসতে পারে, কিন্তু এটা এমএনএস চ্যাপ্টার থেকে যেহেতু আসবে এখানে নাও আসতে পারে। তো আমরা দেখা যাচ্ছে তাহলে পরের ক্লাসে। তাহলে কি বোঝালাম,
পড়াশোনা করতে হবে রেগুলার এবং সেটা বুঝে করতে হবে, রেগুলার করতে হবে, বুঝে করতে হবে, দুটো জিনিস ফলো করবে। কত ঘন্টা পড়ছো ইম্পর্টেন্ট নয়, প্রতিদিন পড়াশোনা করছো তো একটা পার্টিকুলার টাইম, আর দুই হচ্ছে বুঝে পড়ছো কিনা, দুটো জিনিস ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখা হচ্ছে পরের class এ।